আর কটা দিন পরেই তো কালী পুজো, তারপর ভাতৃদ্বিতীয়া। সারা বছর আমি এই দিনটার অপেক্ষায় থাকি। ছোট বোন শ্বশুরবাড়ি থেকে আসে, আমরা দুজনে মিলে সব ভাইদের নিয়ে এই অনুষ্ঠান করি। ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের মঙ্গল চাওয়া, জমে দুয়ারে কাঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করা, এতে যে আমি কী আনন্দ পাই তা বলে বোঝাতে পারবো না। ভাইয়েরা আমার খুব ভালো, আমাকে ওরা ভীষণ ভালোবাসে। কিন্তু এবারে ওদের ফোঁটাটা আমি দিতে পারবো তো? একটানা ভুগে ভুগে শরীরের যা হাল হয়েছে, কোনো জোর পাই না। শ্বাসকষ্ট হয়, উঠে দাঁড়াতে কষ্ট হয়, বেশিক্ষণ বসে থাকতেও পারি না। এই তো সেদিন বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেলাম, কপালটা ফুলে গেল, কনুইটায় চোট লেগে রক্তারক্তি হলো। আমি চিৎকার করতে পারিনি, কী রকম যেন অচৈতন্য হয়ে পড়েছিলাম। কতক্ষণ পড়েছিলাম জানি না। কাজের মেয়েটা এসে পড়ায় আমার এই অবস্থা দেখে সকলকে ডাক দেয়। তখন সবাই ছুটে এসে আমাকে ধরাধরি করে তোলে, ডাক্তার ডেকে আনি, আমার চিকিৎসা হয়। এর জন্য ভাইরা মরমে মরে যায়। আহা, ওরা আর কি করবে, ওদের সকলেরই সংসার আছে। তারপর বিভিন্ন কাজে ওরা সর্বক্ষণ ব্যস্ত থাকে, তাই সব সময় আমার কাছে থাকা বা খোঁজ নেওয়া কি সম্ভব? আমি অবশ্য তার জন্য মনে কিছু করি না, তবে যখন অসুস্থ হই তখন ওদের বেশি কাছে পেতে মন চায়। বেশিরভাগ সময় তা পাই না, তার জন্য একটু অভিমান হয় ঠিকই, পরে মনকে বুঝিয়ে সব ঠিক করে নিই। আর নেব নাই বা কেন? ওরা যে আমার ভাই, ওদের ভুলকে মানিয়ে না নিতে পারলে কি আমি কিসের দিদি? ছোট ভাইগুলো তো আমাকে মায়ের মতো দেখে, আর বড়দের কথা কি বলবো, ওরা তো অন্তর দিয়ে আমাকে স্নেহ করে। যে যাই বলুক, ভাইরা আমার যথেষ্ট ভালো। শীতে কষ্ট পাই দেখে আমার ঘরে রুম হিটার লাগিয়ে দিয়েছে, চিৎকার করে যাতে ডাকতে না হয়, বা পাছে আমি ডাকলে ওরা শুনতে না পায়, তাই আমার ঘরে কলিং বেল লাগিয়ে দিয়েছে। বেল বাজালে কেউ না কেউ ছুটে আসবে। অষ্টপ্রহর কে আমার কাছে থাকে বলো তো? সকলেই তো যে যার কাজে ব্যস্ত। কিন্তু আমার যে ভালো লাগে না, বেশিরভাগ সময় একা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। ছোট ভাই বলল, দাঁড়া রাঙাদি, তোকে একটা টেপ রেকর্ডার কিনে দেব আর কয়েকটা পুরনো দিনের গানের ক্যাসেট। তোর মন খারাপ যখন হবে তখন শুনবি। যে কথা সেই কাজ, পরের দিনই টেপ রেকর্ডার এসে গেল। তাই তো বলছি, ভাইদের আমার তুলনা হয় না। কিন্তু কিন্তু এত সব থাকার পরেও যে আমার ভালো লাগে না। আমি কষ্ট হলেও নিজের রান্না নিজেই করে নিই। বিধবা মানুষ, সপাকে খাওয়াই নিয়ম। ভাইয়েরা ভাজেরা তাদের কাছে খাওয়ার জন্য কত পীড়াপিড়ি করেছে আমি শুনিনি। বলেছি যতদিন পারি করে যাই, যখন ক্ষমতায় কুলোবে না তখন ভবতারিণী যা করান। ইদানিং সবাই বলে আমার নাকি মাথার গণ্ডগোল হয়েছে, আমি নাকি নিজের মনে প্রায় সময় বকর বকর করি। আমি হাসি, এই বয়সে একাকিত্বের জ্বালা ওদের কি করে বোঝাবো। টেপে গান শুনতে এখন আর ভালো লাগে না, কেমন যেন একঘেয়ে লাগে। তাই যখন একা থাকি তখন পুরনো দিনের কথা স্মরণ করে নিজের সঙ্গেই নিজে কথা বলি। কী রকম যেন অবচেতনভাবেই মুখ দিয়ে
কথাগুলো বেরিয়ে আসে। ওরা ভাবে আমার মাথার গণ্ডগোল। আমি বেশ বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচব না। বুকে কষ্ট, পেটে অসহ্য যন্ত্রণা, গা হাত পা ফুলে গেছে, চোখেও ভালো দেখতে পাই না, শরীরে একদম জোর পাই না, দাঁড়ালেই শরীর টলে। কিন্তু এখন আমার যে বড্ড ইচ্ছে করে নিজের সঙ্গে নিজে বক বক করার বিষয়গুলো। আমার মনের অবস্থা, আমার ভালো লাগা খারাপ লাগা, দুঃখ কষ্ট সব সব সকলকে বলে যাই। লেখার ক্ষমতা নেই যে লিখে রেখে যাব। সকলেই ব্যস্ত থাকে, কাকে এত কথা বলবো। আচ্ছা, আমি যদি আমার কথাগুলো টেপ করে যাই, হ্যাঁ, টেপ রেকর্ডার যখন রয়েছে তখন যা জানতে অজান্তে আমার বকবকানিতে বেরিয়ে আসে সেটাকে অনেকেই আমার মাথার গণ্ডগোল ভাবে। সেটা ক্যাসেটে রেকর্ড করে রেখে যাই না। আমার জীবনের সব কিছু বড়রা জানলেও ছোট ভাইপো ভাইজিরা তো জানে না। আর যারা জানে তাদেরও যে সব মনে রাখতে হবে তা কি করে হয়? জানি পরিবেশ পরিস্থিতির কারণে সব কিছু ভুলে যেতে বাধ্য হতে হয়। কিন্তু প্রশ্ন জাগে, আমি যখন থাকবো না তখন কি আমাকে সবাই ভুলে যাবে? আমার এতদিনের এই মায়ার বন্ধন, এই সংসারের প্রতি আমার কর্তব্য পালন, আমার কাজ, আমার ব্যবহার, সকলের প্রতি আমার ভালোবাসা, ওগো, এসব তো মিথ্যে নয়। তাই এসব তো হারিয়ে যেতে দিতে পারি না। উফ, আমার বুকে কষ্ট হচ্ছে, শরীর অবশ হয়ে আসছে। একটু জল খেয়ে দেখি। ঘটিটা কোথায়? এই যে, হ্যাঁ। এবার টেপ রেকর্ডারে একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট লাগিয়ে দিই। এইবার চালাই। এটা চলতে থাকুক, আমিও নিজের মনে বকবক করে যাই। আমায় দেখতে ভালো ছিল না, গায়ের রঙও কালো, লেখাপড়া খুব একটা শিখতে পারিনি। গৃহকর্মে সকলে প্রশংসা করত। গানের গলা ছিল, নিজে নিজেই গান গাইতাম। নানা রকম সেলাই শিখেছিলাম। আগে ভাই বোনেদের জামা প্যান্ট আমিই তো বানিয়ে দিতাম। এছাড়া কুরুশের কাজ, সোয়েটার বানানো এসব করতেও ভালোবাসতাম আর পারতামও। কতজনকে সোয়েটার বানিয়ে দিয়েছি। কিন্তু এসব গুণ থাকা সত্ত্বেও গায়ের কালো রং, রোগা শরীর, বাবার বেশি পণ দেওয়ার অক্ষমতা ইত্যাদি কারণে বারংবার বহু সম্বন্ধ নষ্ট হয়। বাবা বহু চেষ্টা করেও আমার বিয়ে দিতে পারেননি। বয়স বাড়তে থাকে, আমার শরীরও ভাঙতে থাকে। ইতিমধ্যে ছোট ভাই বোনেদের এক এক করে বিয়ে হয়ে যায়। প্রথম প্রথম আমার মনে ভীষণ যন্ত্রণা হতো। পরে ভাগ্যকে মেনে নিয়ে হাসি মুখে যন্ত্রণা ঢেকে ভাই বোনেদের সুখ, তাদের আনন্দের সঙ্গে নিজেকে মিশিয়ে দিই আর সংসারের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। বাবা বলতেন, আমার মেয়ে ঘরের লক্ষ্মী। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। আমার বয়স তখন 40-42 হবে। নতুন করে জীবনে ঝড় উঠল। বাবা সেদিন গদগদ হয়ে আমাকে বলল, রানী, তোর এবার বিয়ের সম্বন্ধ ঠিক করে ফেলেছি। তোর বকুল মাসির মেয়ের জামাই,
ওই যে রে, তোর সুরেন জামাইবাবু একটি পাত্রের সন্ধান এনেছে। স্কুল মাস্টার, বয়স একটু বেশি, 57-58 হবে। তার তিনকুলে কেউ নেই। সুরেন বলেছে পাত্র খুবই ভালো, তোর সব কথা শুনে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। যৌবনের আকাঙ্ক্ষা, আবছা হয়ে যাওয়া স্বপ্নগুলো এই যৌবনের পড়ন্ত বেলায় যেন পাখনা মেলে উড়ে এলো। কিন্তু তখন যে আমার শরীরের আরও অবনতি ঘটেছে। ভাই দাদাদের সংসার বড় হয়েছে, আমার দায়িত্ব বেড়েছে। আমি তখন সকলের একান্ত প্রয়োজনীয় ব্যক্তি। আমাকে ছাড়া সংসার অচল। আমিও তখন নিজেকে এমন এক মায়ার বন্ধনে জড়িয়ে ফেলেছি যে নিজের ভবিষ্যৎ, নিজের আত্মসুখের কথা মনেও আসেনি। বাবাকে বললাম, বাবা আমি আর বিয়ে করব না। বাবা বলল, দেখ রানী, তুই বিয়ে না করলে মরেও যে আমি শান্তি পাবো না। যোগাযোগ যখন হয়েছে আর পাত্রটিও ভালো, ঝুট ঝামেলা নেই, একার সংসার হবে, তুই রাজি হয়ে যা মা। ভগবান যখন এতদিন পর তোর দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাকে ঠেলে ফেলিস না। ওকে বিয়ে করে তুই সংসার পাত, দেখবি তুই সুখী হবি। আমার এতদিনের সুপ্ত বাসনাগুলোকে কোনোভাবেই শাসন করে দমিয়ে রাখতে পারলাম না। মনের মধ্যে এক ভীষণ আলোড়ন মুহূর্তের মধ্যে সমস্ত অনিশ্চয়তাকে সংশয় বাধা অতিক্রম করে বাহির ও অন্তরের দ্বন্দ্ব মিটিয়ে শেষে রাজি হয়ে গেলাম। বিয়ে হলো, আইবুড়ো নাম ঘুচল। এতদিন পর মধ্য বয়সে আমার নিজস্ব একটা সংসার হলো। তখন স্কুল শিক্ষকের মাইনে অল্প ছিল, তাতে কি, বাহুল্যতা বর্জন করে মনের মতন করে সংসারকে গুছিয়ে নিলাম। স্বামী অতি শান্ত প্রকৃতির, তার নিখাদ ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়েছিলাম। আমিও মনে প্রাণে তাকে ভালোবেসেছিলাম। দুজনের ভালোবাসায় আনন্দে পরম শান্তিতে দিন কাটতে লাগলো। সবাই বলতো এ যেন শান্তির নীড়। তারপর একদিন জানতে পারলাম আমার গর্ভে তার ভালোবাসার ধন। সে আনন্দে আত্মহারা হয়ে আমাকে বুকে টেনে নিয়ে বলল, রানী আমায় সন্তান দাও। তুমি আমি ছাড়া আমার বংশে আর কেউ নেই। তোমার সন্তানই আমার বংশকে রক্ষা করবে। যথা সময়ে সিজার করে এক কন্যা সন্তান পেলাম, যেন একটা ফোটা পদ্ম ফুল। তাকে কাঁদানোর জন্য ডাক্তার চেষ্টা করছে, আমার মন উথালি পাথালি করছে। তারপর তারপর সেই ডাক, ওয়াঁ ওয়াঁ, মা মা, অন্তরে দোলা দিয়ে মন নেচে উঠল। আমি মা হয়েছি, আমি মা হয়েছি। দেরিতে হলেও আমি নারীর পূর্ণতা লাভ করেছি। আমি ওর বংশ রক্ষা করতে পেরেছি। 5 দিন হাসপাতালে ছিলাম। ও দেখতে আসতো। মেয়েকে নিয়ে কত আনন্দ, কত পরিকল্পনা, কত স্বপ্ন। কিন্তু কিন্তু ভাগ্য বিধাতা যে এমন নির্মম হবে তা যে কল্পনার অতীত ছিল। 5ম দিনের মাথায় নার্সদের অবহেলায় ঠান্ডা লেগে বাচ্চাটার নিউমোনিয়া হলো। 6ষ্ঠ দিনে জানতে পারলাম, না না, আমি বলতে পারছি না, গলা শুকিয়ে আসছে, টেপটা একটু বন্ধ করি। না না, আমাকে বলে যেতেই হবে। আমার মনোকষ্ট যে মনের মধ্যেই
গুমড়ে মরছে, এরপর হয়তো আর বলার শক্তি থাকবে না। টিপটা চালিয়ে রাখি। জানি জানি না জানি না কোন পাপে কার এই নির্বংশের অভিশাপ। বিধাতাকে ধিক্কার দিয়ে বলেছিলাম, তুমি আমার স্বপ্নের ধন ও বংশের বাতিকে কেন কেন নিভিয়ে দিলে? তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষণ্ড। না, আমি আর কাঁদব না। সারা জীবন কাঁদতে কাঁদতে আমার চোখের জল তো শেষ হয়ে যাওয়ার কথা, কারণ তারপরেও তো আমার জীবনে অনেক অনেক আঘাত এসেছে। আমি সব সহ্য করে তো আজও বেঁচে আছি। হসপিটাল থেকে শূন্য হাতে ফিরে এলাম বাবার কাছে। তার কিছুদিন পরেই উনি কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। বাবা বললেন, ওর ভালো চিকিৎসা দরকার, এখানে এনে চিকিৎসা করাতে হবে। বাবার ইচ্ছে বাড়ি ভাড়া মিটিয়ে ভাইয়েরা ওনাকে নিয়ে চলে এলো। আমার শান্তির নীড় ভেঙে গেল। এখানেই শেষ নয়, বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলতে লাগলো। শেষে জমে মানুষের টানাটানি, ওনাকে নিয়ে সবাই ব্যস্ত। আমার রাতে ঘুম নেই, আমি ওর ঘরেই আলাদা বিছানায় শুতাম। সেদিন শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছি, প্রায় ভোর হয়ে এসেছে। হঠাৎ বাবার ডাকে ঘুম ভাঙল। ওরে রানী, উঠে পড়, জামাই মুখে জল দে, ও চলে যাচ্ছে। বাবা চিৎকার করে সকলকে ডাকতে লাগলো। আমার বুকের মধ্যে যেন বাজ পড়ার শব্দ হলো। আমি তাড়াতাড়ি উঠে জল দিলাম। ঠোঁট দুটো নড়তে নড়তে থেমে গেল। সব শেষ। আমি চিৎকার করে কাঁদতে পারিনি। পাথরের মতো স্থির হয়ে ভেবেছি, মাত্র 3 বছরের বিবাহিত জীবনের অস্তিত্ব, সুখ আমার হারিয়ে গেল। সারা জীবনের মধ্যে এই 3টে বছর যেন আমি আমার চেনা জগতের বাইরে অন্য কোথাও ছিলাম। আবার ফিরে এলাম এই দীর্ঘদিনের মমতা ঘেরা ভাইদের সংসারে। আবার সেই কাজ, আরও বেশি দায়িত্ব পালন, সেই গতানুগতিক জীবন। ব্যতিক্রম শুধু আমি পেনশন পাই, তাই আমার নিজের প্রয়োজন মেটাতে টাকার জন্য ভাইদের কাছে হাত পাততে হয় না। আমি এখন 72 বছরের বৃদ্ধা, অক্ষম, সব দিক দিয়ে পঙ্গু, কারুর কোনো উপকারে আর আসি না। পুরনো ভঙ্গুর জিনিসের যেমন কদর থাকে না, আমিও এখন তাই। এটাই বোধহয় হয়ে থাকে। বর্তমানে ভাইয়েরা যে যেমনই হোক না কেন, আমাকে যেভাবেই ভাবুক না কেন, আমি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সকলকে ভালোবেসেই যাব। বাবা মারা যাওয়ার পরে বাড়ি ভাগাভাগি হলো। ভাইয়েরা সকলের মাঝখানে, অথচ সকলের থেকে দূরে বারান্দার গা ঘেঁষে সিঁড়ির পাশে ছোট্ট ঘরটায় এই বিধবা বোনটার থাকার ব্যবস্থা করে দিল। ভালোই ছিলাম, কিন্তু এখন এই প্রায় পঙ্গু অবস্থায় বেশিরভাগ সময় একা একা থাকতে ভালো লাগে না। যখন কেউ থাকে না, কেউ আসে না, তখন নিজে নিজেই কথা বলি, মানে নিজের মনে বকর বকর করি, যেটাকে সবাই ভাবে আমার মাথার গণ্ডগোল হয়েছে। যে যা বলে বলুক, তাতে আমার কিছু যাবে আসবে না। হ্যাঁ হ্যাঁ, আমি খালি ঘরে একা একা কথা বলি ফেলে আসা অতীতের সঙ্গে, আর কথা বলি বিধাতার সঙ্গে। জিজ্ঞেস করি, আমার জন্মের মুহূর্তে আমার কপালে সত্যি কি তুমি এসব লিখেছিলে?
যদি লিখে থাকো তবে বলো তো, লেখার সময় তোমার হাত কি একটুও কাঁপেনি? হুম, না, অনেক কিছুই তো বলা হলো। জানি না, এবছরই মনে হয় শেষ। সামনের বার ভাতৃদ্বিতীয়ায় আমি হয়তো আর থাকবো না। না, টেপটা আবার বন্ধ করে দিই।